স্টোভ ধরালো বিমলা। কেটলি ধুয়ে জল বসালো। পেয়ালা পিরিচ ধুয়ে নিল বারান্দায় বসে বসে। চামচ, ছাঁকনি, চা চিনির কৌটো এনে রাখলো। দুধের বাটি। খুব ভোরে উঠে চা খাওয়া অভ্যাস গিরিজাপ্রসাদের। গায়ে দোয়াতে বাগালটা আসে অনেক বেলায়, তাই রাত্রিরে খানিকটা দুধ রেখে দেন নিভাননে। গরুর দুধ যেদিন থেকে ভাগাভাগি করে চায়ের পাট আলাদা করে দিয়েছে গিরিন, সেদিন থেকেই এই ব্যবস্থা। চায়ের জল ফুটে উঠতেই স্টোভটা নিভিয়ে দিল বিমলা। 3টে পেয়ালায় চা ছেঁকে চামচ নাড়লে নিঃশব্দতার মধ্যেই ঠুং ঠুং শব্দ উঠল। আর দূর থেকে যাত্রার আসরের চিৎকার। নতুন দৃশ্য শুরু হয়ে গেছে। চায়ের পেয়ালা তুলে নিল প্রভাকর। গিরিজাপ্রসাদের হাতের কাছে আরেকটা পেয়ালা এগিয়ে দিল বিমলা। তারপর নিজের পেয়ালাটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটুকু প্লেটে ঢেলে খেয়ে নিল ফু দিয়ে দিয়ে। কেটলিটা ধুয়ে বাড়তি 1 কাপ চা তাতে ঢেলে নিভন্ত স্টোভে বসিয়ে রাখল। গিরিজাপ্রসাদ উঠলেন। দাঁড়াও, একবার ঘরগুলো দেখে যায়। টর্চ নিয়ে সব ঘরগুলো শেকলের তালায় হাত দিয়ে দিয়ে দেখলেন। গিরিনদের ঘরটাও সব ঠিক আছে। বিমলাকে বললেন, চাবিটা দে তো মা। কেন? ওদিকটা একবার দেখে আসি। গিরিন যে বললে বাছুরটা। চাবি নিয়ে টর্চ হাতে চলে গেলেন। প্রভাকর উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে রইল। গিরিজাপ্রসাদের চটির শব্দ, সদর দরজায় খিলখোলার শব্দ মিলিয়ে গেল। মরাই তলায় ঘুরে ঘুরে দেখছেন গিরিজাপ্রসাদ। প্রভাকর আর বিমলা, বিমলা আর প্রভাকর পাশাপাশি দুজন স্থাণুর মতো দাঁড়িয়ে আছে। বাইরে টর্চের আলোটা বিদ্যুতের মতো এদিক থেকে ওদিকে সরে যাচ্ছে। বিমলা চুপচাপ দাঁড়িয়ে আছে। একটা অবদ্ধ অস্বস্তি, ভয়, ভালো লাগা। দ্রুত নিঃশ্বাস পড়ছে বিমলার, বুক কাঁপছে। বিমলার হাত ছুঁয়েছে প্রভাকর। প্রভাকরের হাতের মুঠোয় বিমলার হাত। কাঁপছে বিমলা, তবু হাত সরিয়ে নিতে ইচ্ছে হচ্ছে না। হারিকেনের টনটনটায় কালি উঠছে, তেল কমে গেছে হয়তো। কাজটা কালো হয়ে উঠছে ধীরে ধীরে। কাজটা হয়তো ফেটে যাবে, তবু হাত ছাড়িয়ে নিয়ে পোলতেটা কমিয়ে দিতে ইচ্ছে হচ্ছে না। চিমনিতে কালি পড়ে পড়ে আলোটা কমে আসছে, অন্ধকার হয়ে আসছে যেন চতুর্দিক। পিঠের উপর হাত রেখেছে প্রভাকর। প্রভাকরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে যেন বিমলা। মুখের উপর উষ্ণ নিঃশ্বাসের স্পর্শ। প্রভাকর বললে, চলো। মরাইতলার দিকেই পা বাড়ালো প্রভাকর, পিছনে পিছনে বিমলা। আর সেই মুহূর্তে গিরিজাপ্রসাদের গলা শোনা গেল, বিমলা, বিমলা। আতঙ্কের ডাক। লণ্ঠনটা তুলে নিয়ে পোলতেটা কমিয়ে দিয়ে ছুটে গেল বিমলা। দেখলে বিস্ময়ের চোখে একটা মরায়ের সামনে দাঁড়িয়ে রয়েছেন গিরিজাপ্রসাদ। দীর্ঘশ্বাস ভরে বললেন, বর কেটে ধান নিয়ে গেছে। ধান নিয়ে গেছে? হ্যাঁ, যাত্রা দেখতে গেছে সকলে। এই সুযোগে মরাই থেকে ধান চুরি করে নিয়ে গেছে কে? সামনে তখনও ধান পড়ে রয়েছে। ছি ছি ছি। গিরিজাপ্রসাদের গলার স্বর দীর্ঘশ্বাসের মতো শোনালো। যাত্রা দেখতে গেছে সব, পুজোর দিন। ছি ছি, তারই মধ্যে চুরি করতে এলো। হতাশ শোনালো গিরিজাপ্রসাদের কণ্ঠস্বর। বললেন, কত নিয়েছে কে জানে। দীর্ঘশ্বাস ফেললেন গিরিজাপ্রসাদ। প্রভাকর মুখ নিচু করে রইল। বিমলাও। ও যেন কিছুতেই মুখ তুলে তাকাতে পারছে না প্রভাকরের দিকে। জীবনের প্রথম পুরুষ স্পর্শের আনন্দে ধিক্কারে বিমলার সারা শরীর তখনও রোমাঞ্চিত। পানির ডিবে নিয়ে গুছিয়ে বসেছিল মোহনপুরের বউ। পাশে টিয়া একমনে যাত্রা দেখছিল। সারা বছরে এই কটা দিন মাত্র ছুটি। না, ছুটি নয়, পুজোর সময়ই কাজ বাড়ে সংসারের। তবু কাজকে কাজ মনে হয় না। সদা সর্বদা একটা চাপা ফুর্তিতে মার পায়ে পায়ে ঘুরে বেড়ায় টিয়া। আর মোহনপুরের বউয়ের মনটাও হালকা থাকে। সেই প্রথম যখন বিয়ের পর নতুন বউ হয়ে এই বাড়িতে এসেছিল, পায়ে মল পরে যখন ঘুরে ঘুরে বেড়াতো ঘোমটা টেনে টেনে, আর মলের আওয়াজের মতো খুশিতে ভরা মনটুকুও ঝুমঝুম করে ভাসত। ঠিক সেদিনটার মতো একটা অদ্ভুত আনন্দে যেন সারা মন ছেয়ে থাকে এই পুজোর কটা দিন। তাড়াতাড়ি রান্না সেরে ভাত তরকারি ঢাকা দিয়ে রেখে মোহনপুরের বউ বেরিয়ে পড়েছিল যাত্রা দেখার জন্য। তোরঙ্গ খুলে বের করেছিল অনেক কাল আগে কেনা দামি বিষ্টুপুরি শাড়িখানা। নেড়েচেড়ে দেখে হেসেছিল। এতকাল আগের কাপড়, তবু যেন নতুনই আছে। কদিনই মা পরতে পেরেছে মোহনপুরের বউ। বিয়ের নেমন্তন্নে 2-4 বার পড়েছে। একবার একটু ল্যাংচার রস লেগেছিল,
জলে ধুয়েও দাগটা ওঠেনি। টিয়াকেও পুজোয় কেনা নতুন শাড়ি ব্লাউজ বের করে দিয়েছিল মোহনপুরের বউ। আর টিয়া নিজে কাপড় বদলে এসে মাকে বিষ্টুপুরি শাড়িখানা পরতে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল। মৃদু হেসে বলেছিল, কি সুন্দর মানিয়েছে মা তোমাকে, বলে চুল বেঁধে দিয়েছিল মার, খোপায় গুঁজে দিয়েছিল সোনার বাগান। মোহনপুরের বউ লজ্জা পেয়ে হেসে বলেছিল, তুই কি আমায় কোণে বউ সাজাবি নাকি? টিয়া হেসে বলেছিল, সাজলে মানায় তোমাকে, সাজবে না কেন? সিঁদুরের কৌটো এনে মার কপালে একটা বড় করে টিপ পরিয়ে দিয়েছিল টিয়া। মোহনপুরের বউ কৌটোটা হাতে নিয়ে নিজের সিঁথিতে টেনে দিয়েছিল লম্বা রেখা। তারপর সেই সিঁদুরটুকুই হাতের নোয়ায় ঠেকিয়ে নিয়েছিল। তারপর মোহনপুরের বউ টিয়ার কপালেও টিপ পরিয়ে দিতে দিতে কৌতুকের হাসি হেসে আশীর্বাদ করেছিল, এই ওখানেই বিয়ে হোক। লজ্জার হাসি হেসেছিল টিয়া। তারপর ঘর ধরে তালা দিয়ে মার পিছনে পিছনে এসে বসেছিল যাত্রার আসরে মেয়েদের ভিড়ের মধ্যে। বিমলা আর কমলাকেও মোহনপুরের বউ লক্ষ্য করেছিল। পুরুষদের দিকে গিরিজাপ্রসাদের পাশে বিমলাকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু বিরক্ত হলো মোহনপুরের বউ। ফিসফিস করে বললে, ধিঙ্গি মেয়ে, ওদের মধ্যে দাঁড়িয়ে আছে দেখ। টিয়াও দেখেছিল, দেখে ওরও ইচ্ছে হচ্ছিল বিমলার কাছে যেতে, কিন্তু সাহস হয়নি। তারপর প্রভাকর যখন এলো তখনও দেখেছে টিয়া, আর সঙ্গে সঙ্গে কনুয়ের কাছে একটা চিমটি কেটেছে কে। বিস্মিত হয়ে ফিরে তাকিয়েই ফিক করে হেসে ফেলে হাসি চেপেছে টিয়া। তারপর যথাসম্ভব গাম্ভীর্য টেনে এনেছে মুখে। রেনুদি আর রাঙা বৌদি কোথায় ছিল কে জানে, কখন টিয়াকে দেখে কাছে সরে এসে বসেছে। পাল বউকে দেখে টিয়ার মা বলে উঠল, ও মা, অধিকারীর বউ, এত পেছনে বসবে কিলো, বলে তাকে সামনে জায়গা করে দিয়েছে। দামু পালই যাত্রা দলের প্রাণ। দামু পাল না থাকলে যাত্রা হয় না সেবার। তাই সবাই ঠাট্টা করে বলে তাকে যাত্রা দলের অধিকারী। পাল বউ তা শুনে খুশি হয়। মোহনপুরের বউকে তার সঙ্গে গল্প করতে দেখে রেনুদি ফিসফিস করে টিয়াকে বলে, তাই বুঝি এত সেজে গুজিয়েছিস? ফিরে তাকিয়েছে টিয়া রেনুদির মুখের দিকে, চোখের ইশারায় মাকে দেখিয়েছে, অর্থাৎ মা শুনতে পাবে। কিন্তু প্রভাকরের দিক থেকে চোখ ফেরাতে পারেনি ও। অস্বস্তি লজ্জা, তবু ইচ্ছে হয়েছে প্রভাকর ওর দিকে একবার তাকিয়ে দেখুক, ওর চোখে চোখ পড়ুক প্রভাকরের। এদিক ওদিক তাকাচ্ছে প্রভাকর, আশেপাশের লোকের সঙ্গে কথা বলছে, কিন্তু কিছুতেই ওর চোখ জোড়া যেন টিয়ার দিকে আসছে না। আগে দূর থেকে লুকিয়ে লুকিয়ে প্রভাকরকে দেখত টিয়া, গোপনে গোপনে রেনুদি আর রাঙা বৌদির সঙ্গে হাসাহাসি করত, কিন্তু শুধু প্রভাকরকে দেখতে পেয়েই যেন তৃপ্তি নেই আর, দেখা দিতে চায় টিয়া। চোখে চোখ পড়লে বুকের ভেতর অবধি কেমন করে ওঠে টিয়ার আজকাল, তবু দেখা না দিয়েও যেন শান্তি নেই। যাত্রা শুরু হওয়ার পর কখন যে তন্ময় হয়ে গিয়েছিল টিয়া, প্রভাকরের কথাও যেন ভুলে গিয়েছিল। দামোদাদার অভিনয়, উদাসের অভিনয় বুঝি প্রভাকরের কথাও ভুলিয়ে দেয়। তন্ময় হয়েই যাত্রা দেখছিল টিয়া। হঠাৎ আবার চিমটি কাটলে রেনুদি, ফিসফিস করে বললে, ওই দেখ, তোর জন্য পাশে একটা চেয়ার খালি রেখেছে। টিয়া তাকিয়ে দেখলে অবনীমোহন উঠে গেছেন, তার প্রভাকরের পাশে চেয়ারটা খালি পড়ে আছে। স্ত্রীর চোখে প্রভাকরের দিকে তাকিয়ে রইল টিয়া, আর ঠিক সেই মুহূর্তে চোখে চোখ পড়ল। ক্ষণিকের জন্য টিয়ার সমস্ত শরীর যেন থরথর করে কেঁপে উঠল আনন্দের আবেগে। আর সেই সময়ই সকলে হৈ হৈ করে উঠল, টিপ্পনি ছুড়ল উদাসের উদ্দেশ্যে। পাঠ ভুলে গেছে উদাস, মুখ দিয়ে কথা বের হচ্ছে না তার। একটু পরেই ভিড়ের মধ্যে দিয়ে পথ করে এগিয়ে এলো বিমলা। নেভাননের কাছ থেকে চাবি নিয়ে ফিরে গেল। গিরিজাপ্রসাদকে উঠতে দেখেই টিয়াও উঠে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে মোহনপুরের বউ ধমক দিল, কোথায় যাচ্ছিস? জ্যাঠা বোধ হয়, অর্থাৎ জ্যাঠামশাই বোধ হয় বাড়ি ফিরছেন, যদি কোনো কিছু খুঁজে না পান, যদি কোনো প্রয়োজন হয়। মোহনপুরের বউ ধমক দিল, তুই বস। আবার বসে পড়ল টিয়া। তাকিয়ে দেখলে গিরিজাপ্রসাদ উঠলেন, প্রভাকর উঠল, আর পিছনে পিছনে বিমলা। একটা খালি চেয়ারে গিয়ে কমলা বসল। এদিকে ধীরে ধীরে আবার যাত্রা শুরু হলো, কিন্তু যাত্রায় যেন আর মন নেই টিয়ার। বারবার খালি চেয়ারটার দিকে, প্রভাকরের খালি চেয়ারটার দিকে তাকায় টিয়া। ওর বুকের মতোই যেন ফাঁকা, এত লোক, এত ভিড়, রেনুদি, রাঙা বৌদি, মা, তবু কেউ যেন নেই। টিয়া যেন একা, নিঃসঙ্গ। সমস্ত বুকটা যেন মোচড় দিয়ে ওঠে অসহ্য এক শূন্যতায়।
যাত্রায় মন বসে না, কানে যায় না কে কি বলছে। এতক্ষণ প্রভাকর ছিল, সমস্ত মন ভরে ছিল টিয়ার। প্রভাকর চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই যেন সব আকর্ষণ চলে গেছে। অনেকক্ষণ অনেকক্ষণ পরে গিরিজাপ্রসাদ ফিরে এলেন, পেছনে পেছনে প্রভাকর। আর বিমলা ভিড়ের মধ্যে পথ করে নিয়ে এগিয়ে এলো টিয়ার মার কাছে। এসে বললে, কাকিমা, ধান চুরি হয়ে গেছে মড়াই থেকে। চুরি হয়ে গেছে? চমকে উঠল মোহনপুরের বউ। সঙ্গে সঙ্গে চাবিটা নিয়ে উঠে দাঁড়ালো টিয়াও। কোলের ছেলেটা গিরিনের কোলে ঘুমিয়ে পড়েছে, অন্যগুলো গিরিনের পাশেই বসে আছে ওদিকে। তাকে ইশারায় ডাকলে মোহনপুরের বউ। তারপর টিয়াকে সঙ্গে নিয়ে চলে গেল গিরিনও। পথে যেতে যেতে মোহনপুরের বউ বললে, ধন্যি বাবা, ধান চুরি হয়ে গেছে দেখেও আবার যাত্রা দেখতে এলো বাপ পিঠিতে। গিরিন বললে, যত যায় যেন আমাদেরই। টিয়া কিছু বললে না। আহা, বেচারি বিমলা, জ্যাঠামশাই, ওরা কি কখনো যাত্রা দেখেছে, দেখতে পায়? ধান চুরি গেছে কারো দোষে নয়। সারা বছরে তো এই পুজোর কটা দিন হাসি আহ্লাদ, যাত্রা দেখার আনন্দ। ঘরে বসে কে মড়ায় পাহারা দেবে? জ্যোতি কোটালকে তবু বলেছিল গিরিন। জ্যোতি ঘাড় বেঁকিয়ে জবাব দিয়েছিল, কি কথাই বললেন গো, সব বছরে 3টে দিন যাত্রা হয়, আমি এখন ঘর পাহারা দিই? গিরিন হেসে বলেছে, আহা, মাঝে মাঝে এসে দেখে যাবি। জ্যোতি তবু অসম্মতিতে মাথা হেট করে থেকেছে, জবাব দেয়নি। আর গিরিনও বেশি ঘাটাতে সাহস পায়নি। যা দিনকাল পড়েছে, রাখাল বাগাল মনীষ মাহিন্দারদের কিছু কি বলার উপায় আছে? মনে মনে গজরায় গিরিন। এমনিতেই গায়ে ঘরে লোক পাওয়া যায় না চাষে খাটার। যা 2-4 ঘর আছে তারাও একে একে চলে যাচ্ছে শহরের দিকে। কেউ কলকারখানায় কাজ নিয়ে, কেউ স্টেশনে চায়ের দোকান খুলে, কেউ বা উদাসের মতো ড্রাইভারি শিখে, নয়তো রেলের কাজ নিয়ে। দূরের মুসলমানদের গা থেকে লোক আনিয়ে কোনোবার চাষ হয়। সাঁওতালের দল না এলে ধান কাটা পড়ে থাকে। মাঝে মাঝে সে কথাও বলে গিরিন। বলে, আমাদের ভদ্রলোকদেরই হয়েছে জ্বালা। লাঙল ধরলে জাত মান দুইই যায়, লাঙল না ধরলে চাষ হয় না। জমি জমা কটাও গভর্নমেন্ট কেড়ে নিলেই বাঁচি। মোহনপুরের বউ শুনে হাসে। কেড়ে নিলে নিজে দাঁড়াবে কোথায়? চাকরি দেবে গভর্নমেন্ট? গিরিন বলে, কেড়ে তো নেবে না, টাকা দেবে যা হোক কিছু। মোহনপুরের বউ হেসে বলে, সে টাকা তোমার নাতি পেলেও ভাগ্যি বলতে হবে। চাষের ঝামেলা আর নিজের দুর্ভাগ্যের উপর বিরক্ত হয়ে অবশ্য গিরিন বলে, জমি কবেকে ঘুচে গেলেই বাঁচি। কিন্তু সত্যি যদি তা হবে, তাহলে ওই কবস্তা ধান চুরি যাওয়ার জন্য এমন মুষড়ে পড়বে কেন? দোষ কারও নয়। পুজোর দিনে কেউ যে ধান চুরি করতে আসবে, কেউ কি ভেবেছিল? তবু মোহনপুরের বইয়ের সব রাগটা গিয়ে পড়ল নিভাননির ওপর, গিরিজাপ্রসাদের উপর। চুরির খবরটা মেয়েকে দিয়ে বলে পাঠিয়ে দিব্যি নিজে বসে বসে যাত্রায় দেখলে। যেন ওরা এ বাড়ির মানুষ নয়, দায় দায়িত্ব নেই কিছুই। আর সারা বছরে এই একটু আনন্দ, যাত্রা দেখার নাম করে গায়ে সকলের সঙ্গে একজোট হয়ে গল্প করা, সেটুকুও বুঝি কপালে নেই। মোহনপুরের বইয়ের টিপ্পনি পরের দিন সকালে গিরিজাপ্রসাদের কানে এলো। নিভাননই শোনালেন। শুনে একটু আঘাত পেলেন মনে মনে, মুখে কিছু বললেন না। কি আর বলবেন, গ্রামে ফিরে আসার পর থেকে শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছেন। কিন্তু কিন্তু প্রভাকরকে ছেড়ে তখন চলে আসা কি যেত? ফিরে এলেও কি চুরি যাওয়া ধান ফিরে পেতেন? নিজের মনকে বোঝাবার জন্যই হয়তো গিরিজাপ্রসাদ তাই নিভাননীকে বললেন সে কথা। নিভাননী তো মনে মনে মোহনপুরের বইয়ের উপর চটেই আছেন। বনপলাশিতে ফিরে আসার পর থেকেই যে ব্যবহার পেয়েছেন, তাতে চটে থাকারই কথা। কিছুতেই যেন মন থেকে বিরুদ্ধ ভাবটা দূর করতে পারছেন না। তাই বলে উঠলেন, চুরি তো শুধু তোমার ধান যায়নি বউ, ও ধান আমাদেরও। সংসারের কোথায় কি হচ্ছে না হচ্ছে কোনো খবরই রাখে না অমরেশ। ঘুরে ঘুরে বেড়ায় নিজের খেয়ালে। কটা দিন তো, তারপর কলেজ খুলবে, কলকাতায় চলে যাবে। এসব সাংসারিক ঝগড়াঝাটি তার ভালোও লাগে না। মার কথা শুনে তাই সেও বলে উঠল, ভারী তো 2 বস্তা ধান। মোহনপুরের বউ নিভাননীর কথা শুনে যত না চটেছিল, অমরেশের কথা শুনে আরও চটে গেল। নিভাননীর কথার জবাবে তাই ঝাঁঝিয়ে উঠে বললে, ধানে ভাগ আছে সে কথা তো জানেন, বলি কাজের ভাগটার কথা মনে থাকে না কেন? মোহনপুরের বউ নিজের সুখ সুবিধার কথা ভেবে বলেনি কথাটা, বলেছিল স্বামীর কথা ভেবে। গিরিনের দিকে তাকিয়ে এক একদিন তার চোখের পাতা ভিজে আসে।
এত বড় সংসারটার ভার মানুষটার উপর, নিঃশ্বাস ফেলার সময় নেই। একদিন মোহনপুরের বউ যখন রান্নাঘরের কাজ সেরে বাসন কাসন তুলে লম্ফ হাতে নিজের ঘরটিতে ফিরে এসে স্বামীর ঘুমন্ত মুখের দিকে তাকায়, তখন বড় মায়া হয়। কোনো দিন ক্ষণিকের জন্য ভুলে যাওয়া মুছে যাওয়া অতীতের দু এক টুকরো ছবি ভেসে উঠে মুহূর্তের জন্য অদৃশ্য হয়ে যায়। এক মাথা ঝাগড়া ঝাগড়া চুল, কপালের ওপর দুভাগ করে পাতা কাটা ধরনে আঁচড়ানো, গায়ে গিরিজাপ্রসাদের কিনে দেওয়া চাঁদনির দোকানের ডোরাকাটা ছিটের কোটের বুক পকেটে রুমাল। 20-22 বছর বয়সে সেই যুবকের চেহারাটার সঙ্গে কত হাসি, আনন্দ, অভিমান, বেদনার ইতিহাস যে জড়িয়ে আছে মোহনপুরের বউয়ের জীবনে। ঘুমন্ত স্বামীর মুখের দিকে তাকিয়ে বিশ্বাস করতেও যেন কষ্ট হয়। আজ গিরিনের কপাল বিস্মিত হয়ে গেছে টাক পড়ে, শরীর শুকিয়ে দড়ির মতো, গাল বসে গেছে, চোখের কোলে ক্লান্তি আর দুশ্চিন্তা। শীত গ্রীষ্ম নেই, সারাটা বছর ছোটাছুটি লেগেই আছে। কখনো মুনিশ জোগাড় করতে, কখনো ভিন জেলা থেকে মুসলমান কিষাণ নয়তো সাঁওতালদের দল ডেকে আনতে হয় ধান কাটার সময়। ভাগ্য ভালো থাকলে তবেই সে বছর কাস্তে হাতে তাদের দল নিজে থেকে এসে হাজির হয়। দিনে দিনে মজুরি বাড়ছে, তবু লোক পাওয়া যায় না। তার উপর আজ যাও কৃষি অফিসে ধর্ণা দিয়ে সার আনতে, নয়তো কাল অ্যামোনিয়া কিংবা বীজ ধান। দুপুর রোদে মাথায় ভিজে গামছা বেঁধে এতটা পথ গিয়েও বাবুদের দেখা মেলে না। দেখা মিললে মেজাজ তাদের যেন লাট সাহেবের। ফিরে এসে তাই একদিন রাগে গজগজ করে গিরিন। কখনো কখনো মোহনপুরের বইয়ের উপরই অকারণে চটে যায়। তার উপর শেষ, ক্যানেল ট্যাক্স, খাজনা, হাজারো গন্ডা ঝামেলা। সেসবের নোটিশ দেবার নাম নেই। হঠাৎ হয়তো নিলামের হুমকি এসে হাজির। জমিতে মই দেওয়া হলো কি হলো না, কয়ানা পয়সা দেবার জন্য কাজ কামায় রেখে ছোট সেখানে। চাষের মুনিশদেরও বিশ্বাস নেই এতটুকু। রোদে জলে ঘুরে ঘুরে মাঠে মাঠে তাদের দেখে বেড়াও। এত সব করে তবে তো কমরায় ধান ওঠে। চাষের খরচ খরচা বাদ দিয়ে যে কটা টাকা বাঁচে একটা সংসারকে সারা বছর টানতে গিয়ে, সে কটা টাকা কোন দিকে যে উড়ে যায় টেরও পায় না মোহনপুরের বউ। চাষের সময় ছেলে মেয়েদেরও খাটুনি, তার নিজেরও কাজ কি কম নাকি? 10-20টা মনীষের ভাত রাঁধতে হয়, জলখাবারের মুড়ি ভাজো। বাউরি বাগদি অনেকেরই 2-5 বিঘে জমি আছে। যাদের নেই তারাও ভাগে জমি নেয়, তাই মুড়ি ভাজার লোকও মেলে না। মোহনপুরে বউ তাই মাঝে মাঝে বিরক্ত হয়ে চোখের জল ফেলে বলে, ভারী আমার চাষ, রাঁধুনির মাইনে দিতে হতো আমাকে, তো চাষের পাট করে ঘুচে যেত। গিরিনও তাই মাঝে মাঝে যখন বলে, জমি কবিকে গভর্নমেন্ট নিয়ে নিলেই বাঁচি, তখন ক্রোধটা কিসের জন্য, কার বিরুদ্ধে তা বোঝে মোহনপুরের বউ। এরই ফাঁকে যে বছর ধান ভালো হয় কিংবা ধানের দর বাড়ে, সেবার আনন্দ হয়, মনে হয় এইবার বুঝি দুঃখ ঘুচবে। আবার যখন ধানের দর কমানোর জন্য শহর বাজারের লোক হৈ হৈ করে, তখন মুখ শুকিয়ে যায় সকলের। এত পরিশ্রম, এত দুশ্চিন্তার পর কমরায় ধান ওঠে, অথচ নিভাননের ধারণা জমির ভাগটাই বড় কথা, যেন চাষ আপনি হয়। সেই জন্যই জমি ভাগের কথাটা শুনে দপ করে জ্বলে উঠেছিল মোহনপুরের বউ। গিরিজাপ্রসাদ যখন প্রথম এসেছিলেন, তখন ভেতরে ভেতরে একটা ক্ষীণ আশা ছিল। অনেক টাকা নিয়ে এসেছেন তিনি, একটা লাঙল বাড়ানো যাবে, দুটো মোষ কেনা যাবে, তারপর ভাগে দেওয়া আরও কিছু জমি ছাড়িয়ে নিয়ে খাসে আনবে। কিন্তু গিরিজাপ্রসাদের কাছ থেকে কোনো সাহায্যই তো পেল না গিরিন। এদিকে বড় বড় একটা সংসারের খরচা খরচ কি কম, তাও সেই গিরিনের উপর। এত সব দেখে শুনেই গিরিন বলেছিল, শুধু চাষি রোজগারে আজকাল আর চলে না, বুঝলে? ভাবছি। মোহনপুরে বউ হেসে বলেছিল, চাকরি নেবে? চাকরি কে আর দেবে বলো? গিরিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, চাকরি নয়, কিছু টাকা ধার ধর করে একটা হাস্কিং মেশিন যদি কেনা যায়। পাশের গায়ে জস্তির সাথে মিলে একটা হাস্কিং মেশিন বসিয়েছিল গিরিন বলগা স্টেশনে। কিন্তু মনে একটা ভয় ছিল, ব্যবসা অর্ধেক না চেয়ে বসেন গিরিজাপ্রসাদ। যৌথ পরিবারের টাকায় মেশিন কেনা হয়েছে বলে একদিন যদি গিরিজাপ্রসাদের ছেলেরা মামলা মকদ্দমা জুড়ে দেয়। নিভাননের কথাটাই তার সূত্রপাত হয়ে গেল। বেশ খানিকটা চেঁচামেচি ঝগড়াঝাটির পরে গিরিন রাগের মাথায় বলে বসল, জমির ভাগ আছে যখন তোমাদের, ভাগাভাগি করে নাও। বলে দুমদুম করে পা ফেলে মোহনপুরের বউয়ের কাছে এগিয়ে এসে রান্নাঘরের দিকে আঙুল তুলে বললে, আর এই তুমি, তোমাকে বলে রাখছি, আজ থেকে ওদের জন্য এক মুঠো ভাতও যদি সিদ্ধ করে দাও তো আমার মরা মুখ দেখবে।
নিভানুনির ওপর তার রাগও কম হয়নি, কিন্তু হঠাৎ এমন একটা কথা বলে বসবে গিরিন। গিরিন চিৎকার করে অভিশাপ দিয়ে বাইরে বেরিয়ে যেতেই অসহায়ের মতো নিভানুনির দিকে, কমলা বিমলার দিকে তাকালো মোহনপুরের বউ। দেখলে ওরা স্থানুর মতো দাঁড়িয়ে আছে, আর গিরিজাপ্রসাদ দক্ষিণ দুয়ারি বারান্দায় বসে আছেন মাথা হেঁট করে। লজ্জায় না অপমানে বোঝা গেল না। আঁচলে চোখ মুছে অনেকক্ষণ পরে মোহনপুরের বউ টিয়াকে ধীরে ধীরে বললে, টিয়া, জেঠিকে বল উনুন ধরিয়ে দিচ্ছি। কথা শেষ করতে পারল না মোহনপুরের বউ। সশব্দে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল ছেলে মানুষের মতো। হাড়ি আলাদা হয়ে গেল, দুভাগ হয়ে গেল রান্নাঘর খানাও। তারপর কয়েকদিনের মধ্যেই মনীষ ডেকে রান্নাঘরের মাঝখানে একটা কাদার দেয়াল তুলে দিলেন গিরিজাপ্রসাদ। এখন এই থাক, এরপর ধীরে সুস্থে পৃথক রান্নাঘর তুলে নেবেন। মাঝখানে দেওয়াল তুলতে দেখে গিরিন মুখে বলেছিল, যাক বাঁচা গেল। কিন্তু ঘরের বারান্দায় সন্ধ্যের অন্ধকারে বসে রান্নাঘরটার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ যেন গিরিনের মাথাটা ঝিমঝিম করে উঠল। দুতরফের কথাবার্তা একরকম বন্ধই হয়ে গিয়েছিল। চোখাচোখি হলে দুপক্ষই মুখ ঘুরিয়ে নেয়। ঘাটে যেতে যেতে একজন আরেকজনকে পার হয়ে যায় অচেনা লোকের মতো। গিরিন ভেবেছিল দুদিন পরেই বুঝি সব স্বাভাবিক হয়ে যাবে। হলো না। নিত্যদিন মন কোষাকষি, ঝগড়াঝাটি, বাঁকা বাঁকা কথা, জীবনে স্বস্তি ছিল না এতটুকু। গিরিনের মনের ভেতর সদা সর্বদাই একটা দুঃসহ জ্বালা যেন তাকে পুড়িয়ে ফেলছিল তিলে তিলে। জীবনে এতটুকু শান্তি ছিল না গিরিজাপ্রসাদ ফিরে আসার পর থেকে। তাই ভেবেছিল সুখের চেয়ে সোয়াস্তি ভালো, পৃথক হয়ে গেলেই বুঝি সংসারে শান্তি ফিরে আসবে। কিন্তু শান্তি ফিরল না। একটা চাপা ক্রোধ আর অভিমানে বুকের ভেতরটা যেন ফেটে পড়তে চাইছিল একদিন। অথচ পৃথক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গিরিনের মনে হলো জীবনের সব রস যেন নিঃশেষে শুকিয়ে গেছে। অসহ্য একটা অস্বস্তি, বুকের ভেতর নিঃস্বতার জ্বালা। সেই শৈশবের দিন থেকে গড়ে ওঠা বন্ধনটা যেন পলকা সুতোর মতো হঠাৎ ছিঁড়ে গেল। তুষের আগুনের জ্বালা বুঝি একেই বলে। এমন তো চায়নি গিরিন। ও তো ভাঙতে চায়নি, চেয়েছিল জোড়া লাগাতে। কিন্তু এ কি হয়ে গেল মুহূর্তের ভুলে। কোনো কাজে আর মন বসাতে পারে না গিরিন। রাত্রিরে ঘুম হয় না। বারবার এই কদিনের ঘটনাগুলো, কথাগুলো মনের মধ্যে উকি দেয়, সারা মন তোলপাড় করে। পৃথক হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত গিরিন বুঝতে পারেনি গিরিজাপ্রসাদ, নিভাননী, কমলা, বিমলাদের সঙ্গে তার সম্পর্ক কত গভীর, কত আন্তরিক। আজ তাই মনে হয় জীবনের সব আনন্দ যেন হারিয়ে গেছে। যা হারিয়ে গেছে তা বুঝি আর ফিরে পাওয়া যাবে না। গিরিনের ইচ্ছে হয় নিজে থেকে গিয়ে গিরিজাপ্রসাদের কাছে ক্ষমা চেয়ে আসে। নিভাননীকে বলে, বৌঠান, ঘাট হয়েছে আমার। নিঃস্বতার দুঃখে চোখে জল আসে গিরিনের। বুকের মধ্যে অসহ্য জ্বালা নিয়ে রান্নাঘরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে গিরিন। দেখে একদিকে মোহনপুরের বউ রান্না করছে, অন্যদিকে নিভাননী, কয়লার উনুন। কমলা বিমলাকে ডেকে দু একবার কথা বলে বুকের ভারটা হালকা করতে চেয়েছে গিরিন। কিন্তু কমলা বিমলা দু একটা সংক্ষিপ্ত হাঁ না উত্তর দিয়ে সরে গেছে। গিরিন স্পষ্ট বুঝতে পেরেছে ওরা গিরিনের সঙ্গে কথা বলতেই ঘৃণা বোধ করছে। কথা বলতে চায় না ওরা। বুকের ভেতর নতুন করে একটা ব্যথা মোচড় দিয়ে উঠেছে। বাড়ি থেকে পালাতে পারলেই বুঝি স্বস্তি পাবে সে, ভেবেছে গিরিন। কখনো মনে হয় বনপলাশি থেকে দূরে সরে গেলে স্বস্তি পাবে। তাই শেষ পর্যন্ত কালনায় চলে গিয়েছিল প্রভাকরের বাবার সঙ্গে দেখা করতে। পুজোর দিন কটাই নয়, পুজোর পর একটা মাস কেটে গেছে এই মানসিক দাহ নিয়ে। রান্নার পাট পৃথক হওয়ার পরও এতখানি ব্যথা লাগেনি বুকে। কিন্তু যেদিন জোতে কোটালকে ডেকে গিরিজাপ্রসাদ পশ্চিম দুয়ারি আর দক্ষিণ দুয়ারি ঘর কখানার মাঝখানের উঠোনে কাদার পাঁচিল তুলে দিতে বললেন, সেদিন মোহনপুরের বউয়ের চোখেও জল এসেছিল। আর গিরিন বেচারি ভাবতেই পারেনি পৃথক হওয়ার মধ্যে এত ব্যথা, এতখানি বেদনা লুকিয়ে আছে। আশ্চর্য, কোনো মানুষই বুঝি সেটা আগে বুঝতে পারে না, জানে না হাজারো দ্বন্দ্ব বিবাদের মধ্যেও একটা স্বস্তি আছে, আনন্দ আছে। শুধু কি তাই, প্রথম প্রথম একটা অসীম লজ্জা এসে গিরিনকে আচ্ছন্ন করে দিয়েছে। যেন সব দোষটুকুই তার, যেন পৃথক হওয়ার চেয়ে লজ্জা নেই। তাই কথাটা স্পষ্ট করে গ্রামের কাউকে বলতে পারেনি সে, কিংবা তাদের প্রশ্নের সামনে থেকে এড়িয়ে যাবার জন্যই বাইরে বাইরে ঘুরে বেরিয়েছে। আর তাই একদিন যাবার জায়গা খুঁজে না পেয়ে চলে
গিয়েছিল কালনার পথে। রান্নাঘরের বাঁশের খুঁটিটা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিরিজাপ্রসাদকে দেখছিল টিয়া। রান্নাঘরের দাওয়াটা অনেকখানি উঁচু, সেখান থেকে নতুন পাঁচিরটার ওপাশেও চোখ যায়। এদিক ওদিক তাকিয়ে দেখল টিয়া, কমলা বিমলা কাছে পিঠে নেই, হয়তো অট্টামার বাড়ি গেছে গল্প করতে। এপাশে মা রান্না করছে, ওপাশে জেঠিমা, শুধু অমরেশ অমুদা মার কাছে বসে গল্প করছে। দুটো পরিবারের মধ্যে এত ঝগড়াঝাটি, কথাবার্তা বন্ধ, তবু অমুদার ভ্রুক্ষেপ নেই। সকলের সামনেই সে মাঝে মাঝে টিয়ার মার সঙ্গে গল্প করে। কিন্তু টিয়া যদি এক মুহূর্তের জন্য ওদের কারোর সাথে কথা বলে, টিয়ার মা যেন জ্বলে ওঠে। একই বাড়ির মধ্যে কি এভাবে কথা না বলে থাকা যায়? অভিমানে চোখ ঠেলে জল আসে টিয়ার। মা যেন কি? গিরিজাপ্রসাদকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল টিয়া। বারান্দায় বসে বসে একটা ছেঁড়া কাপড় সেলাই করছিলেন গিরিজাপ্রসাদ। তা দেখে হাত দুটো নিষ্পিস করছিল। ইচ্ছে হচ্ছিল গিয়ে কাপড়টা কেড়ে নিতে, কেড়ে নিয়ে নিজে সেলাই করে দিতে। ভেতরে ভেতরে কমলা বিমলার উপরে রাগ হচ্ছিল তার। একটা কাপড় ছিঁড়ে গেলে সেটুকু রিপু করে দিতে পারে না ওরা? মা একটু অন্যমনস্ক হতেই পা টিপে টিপে গেল টিয়া। কিন্তু সবে ওদের চৌকাঠে পা দিয়েছে, অমনি পিছন থেকে ডাক এলো, টিয়া। চমকে ফিরে তাকালো টিয়া। বাবাকে দেখেই ভয় পেয়ে গেল সে। গিরিন ঘামতে ঘামতে ফিরে এসে জামাটা খুলে ফেললে, তারপর জামাটা টিয়ার হাতে দিয়ে বললে, কোথায় যাচ্ছিলি? কই না তো। গিরিন নিজের ঘরটির সামনে উঁচু বারান্দায় পা ঝুলিয়ে বসল। গরমে ঘামে চিরচির করছে সারা শরীর। খাটো ধুতিটা হাঁটুর উপর গুটিয়ে তালপাতার পাখাটা নিয়ে বাতাস খেতে খেতে বললে, গাড়ুটা নিয়ে আয় তো মা, আর ঘাটে যেতে ইচ্ছে করছে না। বাবাকে হঠাৎ দেখতে পেয়ে তার ডাক শুনে প্রথমটা ভয় পেয়েছিল টিয়া, কিন্তু তারপরই একটা কৌতূহল জেগে উঠল ওর মনে। গিরিন কালনায় গেছে সে খবর শুনেছিল টিয়া, বুঝেছিল কেন গেছে। তাই ফলাফল জানবার সময় ওর বুকের ভেতরটা যেন ছটপট করে। প্রভাকরের বাবার সঙ্গে কি দেখা হয়েছে, কি বলেছেন তিনি, জানবার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে, অথচ জানবার উপায় নেই। গিরিনের জামাটা দেওয়ালের আলনায় টাঙিয়ে রেখে গাড়ুটা খিড়কির পুকুরে ডুবিয়ে এনে রাখলে টিয়া। গামছা এনে দিলে। গিরিন দাওয়া থেকে পা বাড়িয়ে সেখানেই পা ধুয়ে নিল। গামছায় মুছল পা দুখানা। একটা মাদুর পেতে দিল টিয়া। ক্লান্তিতে সেখানেই শুয়ে পড়ল গিরিন। টিয়া খানিক পাখা করলে, তারপর প্রশ্ন করলে, খাবে কিছু? না। আরও কিছুক্ষণ অপেক্ষা করে পাখাটা আস্তে আস্তে নামিয়ে রেখে মার কাছে রান্নাঘরে চলে এলো। বলে, বাবা এছে? হুম। অর্থাৎ দেখছে মোহনপুরের বউ। টিয়া বললে, চা করে দেবো বাবাকে? দে। ছোট্ট একটা অবহেলার উত্তর। আর কোনো কথা বললে না মোহনপুরের বউ। বসে বসে পাশের উনুনে পাটকাঠি জেলে জল গরম করলে টিয়া। চা ছেঁকে গিরিনকে দিয়ে এলো। একটার পর একটা কাজ করে চলেছে সে, একটার পর একটা ফরমাস খাটে, কিন্তু ভিতরে ভেতরে কৌতূহল চেপে রেখেছে যেন একটা আশঙ্কাও। বাবা গিয়েছিল তার বিয়ের সম্বন্ধ করতে, প্রভাকরের বাবার সঙ্গে দেখা করতে। কি বলেছেন তিনি? মেয়ে দেখতে আসবেন? কবে আসবেন? আরও হাজারো প্রশ্ন এসে জড়ো হয় তার মনে, কিন্তু মুখ ফুটে তো জিজ্ঞেস করতে পারে না। মা কেন আসছে না, খোঁজ নিচ্ছে না বাবার কাছে? তাহলেই তো দরজার আড়াল থেকে সব কথা শুনতে পাবে সে। ধীরে ধীরে অন্ধকার নেমে আসে, রাত গভীর হয়। হ্যারিকেন জেলে গিরিন রান্নাঘরের দাওয়ায় গিয়ে খেতে বসে এক সময়। মার হাতের রান্নার কাছে এটা ওটা জুগিয়ে দেয় টিয়া। বাটি গেলাস মা পরিবেশন করে, পাখা নিয়ে বসে। টিয়া রান্নাঘরের ভিতরে দুধ জাল দেয় আর কান খাড়া করে রাখে। যদি বাবা কোনো কথা বলে, মা কোনো প্রশ্ন করে, না, কেউ কোনো কথা বলছে না, দুজনেই চুপচাপ। ডাল দেবো আর? মার কথা শুনতে পায় এক সময়। কোনো উত্তর আসে না, হয়তো মাথা নেড়েই জবাব দিয়েছে বাবা। আবারও কিছুক্ষণ চুপচাপ। একসময় মা জিজ্ঞেস করে, গিয়েছিলে? হুম। দেখা হলো? হুম। একটু থেমে আবার গিরিনের গলার স্বর, পরে বলবো। অর্থাৎ দেওয়ালের ওদিকে জেঠিমা আছেন, যদি তার কানে যায় এই ভয়। পরে বলবো। কি বলবে বাবা? কি বলতে পারে? 7-5 নানা কথা ভাবতে ভাবতে কড়াইয়ের দুধে হাতা নাড়তে ভুলে যায় টিয়া। একে একে সব কাজ সারা হয়। বাসন কোসন তুলে রেখে টিয়া ঘুম জড়ানো চোখে বলে,
ঘুম পেয়েছে। বেশ তো, জানা তুই শুয়ে পড়বি যা। টিয়া চলে আসে খুশি মনে। আসলে ঘুম ওর পায়নি, পাবে না যতক্ষণ পর্যন্ত না বাবা আর মার কথা শুনতে পাচ্ছে। দেয়ালগিরির আলোটা কমিয়ে নিয়ে ভাই বোনদের পাশে শুয়ে পড়ে টিয়া। শুয়ে চোখ বুজে থাকে। সময় যেন পার হচ্ছে না। টুং টাং শব্দ, ঝাঁটার সব সব শব্দ কান পেতে থাকে টিয়া। অনুভবে বুঝতে পারে বাবা বারবার পাশ ফিরছে, অর্থাৎ জেগে আছে। নিশ্চয়ই বলবার মতো কোনো খবর এনেছে বাবা। মা ফিরে এলেই বলবে। অপেক্ষা করতে করতে হঠাৎ কখন যেন একটু চন্দার মতো এসেছিল। কতক্ষণ পার হয়ে গেছে কে জানে। মা কখন ফিরে এসে বাবার কাছে খাটে পা ঝুলিয়ে বসেছে টেরও পায়নি ও। হঠাৎ ঘুম ভাঙতেই ওদের কথাবার্তা কানে এলো। মা বলছে, আজকালকার দিনে এমন ছেলে দেখা যায় না। বাপ বলেছে তার মতেই ছেলে বিয়ে করবে। বাবা উত্তর দিলে, সব ছেলেই বিয়ের সময় ভালো, তা না হলে যে পণের টাকাটা বাড়ানো যায় না। পণ কে না নেই বলো? তা ঠিক। কত নেবে আন্দাজ দিল কিছু? সব নিয়ে প্রায় ৮-১০ হাজার। কেন চাইবে না? অমন পাত্র, শিক্ষিত, ভালো চাকরি করছে। তারপর আমাদের মেয়ে যখন পাড়া গিয়ে শিক্ষিত নয়, তখন একটু বেশি তো চাইবেই। কান পেতে প্রত্যেকটি কথা শোনে টিয়া। অন্ধকারে চোখ বুজে শুয়ে থাকে, কিন্তু আসল কথাটা কিছুতেই জানতে পারে না। মোহনপুরের বউ এক সময় বললে, ছেলেরা শিক্ষিত হচ্ছে কিন্তু বর নিতে তো ছাড়ছে না বাপু। গিরিন চুপ করে রইল। তারপর বললে, প্রভাকর নাকি বাপকে বলেছে বোনের বিয়ের জন্যও তো টাকা লাগবে, সেজন্যই পর নেবে বিয়েতে। মোহনপুরের বউ হাসলে, বললে, "হুম, সবাই তাই বলে। যাদের মেয়ে নেই বিয়ে দেবার মতো, তারা নিচ্ছে না।" এত সব তর্ক শুনতে চায় না টিয়া। ও শুধু জানতে চায় অত টাকা পণ দিতে বাবা রাজি হয়েছে কিনা। মোহনপুরের বউ জিজ্ঞেস করলে, কি করবে? গিরিন দীর্ঘশ্বাস ফেললে, যেমন করে হোক টাকা জোগাড় করতেই হবে। বিয়ে তো দিতেই হবে মেয়ের। আর ওর চেয়ে কমেই বা কোথায় হবে? এই পাত্র তো পাবো না। মোহনপুরের বউ বললে, তা বলি সব টাকা দিয়ে মেয়ের বিয়ে দিয়ে দেবে নাকি? তাহলে ওখানে বিয়ে দিয়ে কাজ নেই, গয়নাগাটি দেবে না? তা দেবে কিছু। ঘুম জড়ানো চোখে বললে গিরিন। মোহনপুরের বউ আবার প্রশ্ন করলে, কি করবে তাহলে টাকার? দেখি, ব্যবস্থা যেমন করে হোক করতে তো হবেই। মোহনপুরের বউ হঠাৎ হেসে উঠে বললে, ওরা যা চটবে না। কারা? বুঝতে না পেরে গিরিন প্রশ্ন করে, তোমার দাদা গো, দাদা, বৌঠান। হেসে ওঠে মোহনপুরের বউ। গিরিন হঠাৎ গম্ভীর হয়ে বললে, দেখো আবার শোনে না যেন কেউ, শেষে দেবে ভাঙিয়ে। গুণের তো ঘাট নেই ওদের। বলে পাশ ফিরে শুয়ে পড়ল গিরিন। মোহনপুরের বউ নেমে এলো নিজের বিছানাটিতে। কোলের ছেলেটাকে কাছে টেনে নিয়ে টিয়ার পাশেই শুয়ে পড়ল। টিয়া চোখ বুজে নিঃশ্বাস বন্ধ করে পড়ে রইল। মা যেন বুঝতে না পারে টিয়া জেগে আছে। শুয়ে থাকতে থাকতে টিয়া হঠাৎ টের পেল মার একখানা হাত এসে পড়ল তার গায়ের ওপর। হাতখানা নরম করে টিয়ার পিঠে বুলিয়ে বুলিয়ে টিয়ার গাল ছুলো। আদরের স্পর্শ যেন। টিয়া বুঝতে পারল মা খুব খুশি হয়েছে। ও যতখানি খুশি হয়েছে ঠিক ততখানি। মার হাতখানা ছুটতে ইচ্ছে হলো টিয়ার, পারল না। তাহলে যে মা বুঝতে পারবে টিয়া ঘুমোয়নি, সব কথা শুনেছে কান পেতে পেতে। ছি ছি, কি লজ্জা কি লজ্জা! তা কি কখনো পারে টিয়া? এক এক সময় মনে হয় বনপলাশী গ্রামটা কতই না বদলে গেছে। আবার কখনো কখনো মনে হয় কিছুই বুঝি বদলায়নি, যেমন ছিল তেমনি আছে। বদলেছে শুধু বাইরের চেহারা। বাইরের চেহারাই বা কতটুকু বদলেছে? নিজের মনকেই প্রশ্ন করেন গিরিজাপ্রসাদ। না, বদলায়নি কিছুই। সে পচা ডোবা, স্কুল নেই, হাসপাতাল নেই। দিঘির মতো বড় বড় মাঠের পুকুরগুলো মজে গেছে, আর তার বদলে এসেছে ক্যানেলের জল। নিজের নিজের সেচের পুকুর থেকে তখন সবাই প্রয়োজন মতো জল নিতে পারত। এখন সেটুকুরও উপায় নেই। চোখের সামনে ক্যানেল আছে বটে, কিন্তু জলের জন্য ধর্ণা দিতে হয়। কখন বাবুদের মর্জি হবে, জল ছাড়বে, তার জন্য হা হুতাশ করে বসে থাকো। তখন তবুও একজন দেবতার নামে জাঁকজকি করলেই চলতো। জ্যোতি কোটাল হেসে বলে,
এখন মশাই রাশি রাশি দেবতা, গায়ের চৌকিদার থেকে আপনার বড় বড় অফিসার অবধি সবাইয়ের পায়ে টিন টিন তেল দাও। শুনে হেসেছেন গিরিজাপ্রসাদ, কিন্তু অভিযোগটা উপেক্ষা করতে পারেননি। শুধু চেহারা কেন, গ্রামের মানুষের চরিত্রও তো বদলায়নি এতটুকু, কিংবা বদলেছে। হৃদয় মরলের মতো মানুষগুলো আজ আর দেখা মেলে না। স্কুল, হাসপাতাল ইত্যাদির জন্য টাকা দেবার প্রতিশ্রুতি জানিয়ে পুজোর পরই অবনীমোহন চলে গেছে। আর চলে গেছে বলেই তাকে ঠিক হৃদয় মোড়লের আসনে বসাতে পারেননি গিরিজাপ্রসাদ। নিজেরই কেমন সংকোচ হয়েছে। স্পর্শ বাঁচিয়ে মানুষ যেমনভাবে ভিক্ষে দেয়, এও যেন তেমনি। গ্রামের জীবনের সঙ্গে মিশতে চায় না, শুধু টাকা কটা দিয়েই ভাবে কর্তব্য সারা হলো। গ্রামের লোক ফিসফিস করে বলছে, দান না কচু, এর পেছনে নিঘাত কোনো ফন্দি আছে। সত্যি ভাবলেও হাসি পায় গিরিজাপ্রসাদের। কলেজে পড়ার সময় বিধবা বিবাহ নিয়ে কত তর্ক করেছেন, পণপ্রথার বিরুদ্ধে কত যুক্তি খাড়া করেছেন। ভেবেছিলেন আর কটা বছর, তারপরেই গ্রামের মানুষ শিক্ষিত হয়ে উঠবে, সব কুসংস্কার, সমাজের সব জঞ্জাল দূর হয়ে যাবে। জঞ্জাল জমেছে আরও, পণ বেড়েছে, পণ নেবার লোভটাও। আশ্চর্য, দিনের পর দিন মানুষ যত দরিদ্র হচ্ছে, যত নিঃস্ব হচ্ছে, পণের টাকাও বাড়ছে তত। 20 বছর আগেও ছোট বোনের বিয়েতে সব মিলিয়ে খরচ হয়েছিল 3,000 টাকা, আর বিমলার বিয়েতে যেখানে সম্বন্ধ করেন 8-10 হাজারের কমে কোনো হিসেবই পান না। যেটুকু উন্নতি, যেটুকু পরিবর্তন হয়েছে সবই শহরে। মেয়েরাও শিক্ষিত হচ্ছে, সেখানে স্বাবলম্বী হচ্ছে, কিন্তু গ্রামে না, গ্রামে কোনো মানুষ থাকবে না। দিব্যচক্ষে দেখতে পাচ্ছেন গিরিজাপ্রসাদ। শৈশবে সেই বনপলাশী গ্রামে কত লোক ছিল, 8-10টা বাড়িতে পুজো হতো। বাগদিপাড়া, বাউড়িপাড়া, কোটালপাড়ায় লোক গিসগিস করত। ভদ্রলোকই কম ছিল তখন। বিজয়া দশমীর দিনটিতে বারবার সেই শৈশবের দিনগুলি তার চোখের সামনে ভেসে উঠছে। সারা গা যেন খা খা করছে। রাশি রাশি পোড়ো বাড়ি, দেয়াল ভেঙে পড়ে বেশিরভাগই মাটিতে মিশে গেছে। ফিরে এসে কেউ আর ভিটেটিকেও খুঁজে পাবে না, ফিরে আসবেও না হয়তো কেউ। একে একে সকলেই চলে গেছে, চলে যাবে। হংস চাটুর্যে চাকরির দরখাস্ত করেছে, সেও হয়তো চলে যাবে। উদাস চলে যাবে ড্রাইভারির চাকরি পেলেই। দামও পালো আরও কিছু টাকা জমিয়ে নাকি দোকান খুলবে বর্ধমানে। কালীমোহনের 3 বিয়ে, 3 পক্ষেরই ছেলেদের মতো গিরিনও একদিন হয়তো বলগার স্টেশনে দালান তুলবে ধান চালের ব্যবসা করে। রেলগাড়িতে চড়লেও যিনি শ্লেষ্ঠস্পর্শ বলতেন, সে কালীমোহনের বড় বউয়ের ছেলেরাও গ্রাম ছেড়ে চলে যাবে, নিগণে ব্যবসা ফাঁদবে। কেউ কি ভেবেছিল? না, সারা জীবন চাকরি করে তার মতো 2-4 জন নিঃস্ব ব্যর্থ মানুষই হয়তো শুধু ফিরে আসবে বৃদ্ধ বয়সে। আর আসবে রাশি রাশি সরকারি চাকুরে, প্রভাকরের মতো, ভাবলেন গিরিজাপ্রসাদ। বংশী বলেছিল, জমি আর থাকবে না গিরিদাদা, সব দালান হয়ে যাবে, শুধু সরকারি দালান উঠবে। সত্যি বুঝি তাই, শুধু দালান নয়, গ্রামগুলো ভরে যাবে সরকারি চাকুরে লোকের ভিড়ে। কৃষি অফিস, ব্লক অফিস, ক্যানেল অফিস, ট্যাক্স অফিস, জমি আর জমিদারি যদি যায় ক্ষতি নেই, কিন্তু লাভ কি হবে গ্রামের? বড় বড় অফিস খোলা হবে হয়তো, একটা গোমস্তার বদলে 17টা লোক চাকরি পাবে। যারা চাষের কিছু বোঝে না, জানে না, শহরে বসে তারা কলমের খোঁচায় যেমন মুনাফা কষে দিয়ে ট্যাক্স বসিয়ে দেয়, সারা বছরের একটা চাষি পরিবারের খোরাকির খবরও রাখে না, এরাও হয়তো তখন এমনি নতুন নিত্য নতুন কাজের বিচার দেবে। কাজীর বিচার, কালীমোহনও বুঝি কাজীর বিচার দিয়েছিলেন। একাধিক বিয়ের রেওয়াজ ছিল বলে, বিয়ের দৌলতে সম্পত্তি বাড়ানোর রীতি ছিল বলেই ব্রজমোহনকে বুঝতে চেষ্টা করেননি, বুঝতে পারেননি। বিসর্জনের দিন দুর্গা প্রতিমার সঙ্গে গ্রামের মাত্র 30-40টি লোকের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চলতে শৈশবের সে হারিয়ে যাওয়া উচ্ছল আনন্দের ঢাক ঢোল হাসি উল্লাসের দিন কটির মধ্যে ডুবে গিয়েছিলেন গিরিজাপ্রসাদ। সেই সুখের দিনগুলির স্বপ্ন দেখছিলেন। আর তারই ফাঁকে হঠাৎ এক সময় একটি বিষণ্ণ করুণ মুখ মনে পড়ে গিয়েছিল বুড়ি অট্টামার দিকে তাকিয়ে। পুজোর ছুটিতে বাড়ি ফিরছে গিরিজা, ছোট লাইনের ট্রেনটা তাকে নামিয়ে দিয়ে ধোয়া ছেড়ে বাঁশি বাজিয়ে চলে যেতে গিরি নিজেরই লজ্জা বোধ করল নিজের পোশাক পরিচ্ছদের দিকে তাকিয়ে। মাত্র কটা মাসের মধ্যে গিরি যেন একেবারেই বদলে গেছে। কলেজের সাহেব অধ্যাপকের নির্দেশে
বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।